স্থলবন্দর ব্যবহার করে তৈরি পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী সহ কয়েকটি বাংলাদেশি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। শনিবার এক বিজ্ঞপ্তিতে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ফল, ফলের স্বাদযুক্ত এবং কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা এবং সুতার বর্জ্য, প্লাস্টিক এবং পিভিসি তৈরির পণ্য, রঞ্জক, প্লাস্টিকাইজার ও দানাদার এবং কাঠের আসবাবপত্র স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। এনডিটিভির দাবি, কিছু ভারতীয় পণ্যের ওপর আরোপিত একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় ভারত সরকার শনিবার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে নাভা, সেবা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আমদানি অব্যাহত থাকবে। একই সঙ্গে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। যত দ্রুত সম্ভব জাতীয় সনদ তৈরি করতে চেষ্টা করছে ঐকমত্য কমিশন, এমনটা জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, প্রথম পর্বের আলোচনা আগামী 2-1 দিনের মধ্যেই শেষ হবে। এরপর দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে। তিনি আশা প্রকাশ করেন, যেসব বিষয়ে ভিন্নতা আছে সে বিষয়েও একমতে পৌঁছাতে পারবে কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াত ইসলামীর সাথে বৈঠকে এসব কথা বলেন আলী রিয়াজ। বৈঠকে জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আগামী নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট সময়সীমা না থাকায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা কাজ করছে। তিনি বলেন, নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, এটা জামায়াত ইসলামীর প্রধান লক্ষ্য। বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে এর অন্যতম কারণ গত 3টি প্রহসনের নির্বাচন। এখান থেকে বেরিয়ে আসতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডক্টর তাহের। আলোচনার টেবিলে অনেক কিছু উপস্থিত হয় যেগুলো পুনর্বিবেচনা দাবি করে। আমরা সেটি অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে এই আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অনেক কিছুগুলো বিষয় থাকবে। সবগুলো বিষয়ে আজকেই আমরা মীমাংসা করে ফেলতে পারবো তা নয়। যদি সেটা সম্ভব হতো তাহলে সেটা সবচেয়ে ভালো হতো সকল বিবেচনায়। যেহেতু জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। এখানে খুব বেশি সময় না নিয়ে আমাদের একটি ঐকমত্যে পৌঁছানো উচিত এবং যে সমস্ত ইস্যুগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য, প্রপার ইলেকশনের জন্য, সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার এবং যথাশীঘ্র সম্ভব এরপরে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমরা দেখছি যে নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। দর্শক, সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামীর বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, বৈঠক কি এখনো চলছে এবং এ সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের? গত ২৬ এপ্রিল প্রথম পর্যায়ের বৈঠকের পর দ্বিতীয়বারের মতন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আজ সকাল 11টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে দলটি বৈঠকে বসে এবং বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ যে স্বাগত বক্তব্য রাখেন, সেখানে তিনি বলেন যে ত্যাগ এবং রক্তের বিনিময়ে তারা এই টেবিলে এসেছেন বা যে পর্যায়ে দেশ আজ রয়েছে তাদের সেই ত্যাগ ভুলে যাওয়া যাবে না এবং এটা শুধু জাতীয় ঐকমত্য কমিশন কিংবা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নয়, এটা দলমত নির্বিশেষে সবারই মনে রাখা উচিত এবং তারই ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক সেটি আগামী 2-1 দিনের মধ্যেই শুরু করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। অপরদিকে জামায়াত ইসলামের নায়েবে আমির মোহাম্মদ তাহের তিনি যেমনটি বলেছেন, তাদের প্রধান লক্ষ্য মূলত নির্বাচন কেন্দ্রিক। বিগত যে 3টি প্রশ্নের নির্বাচন হয়েছে সেটি থেকে বেরিয়ে আসতে হলে আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেবেই এবং তার জন্য কিন্তু যে ঐকমত্যে পৌঁছানোর যে বিষয়টি সেটিকে তারা প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন এবং একই সাথে তারা একটি আশঙ্কা প্রকাশ করছেন, বর্তমান যে পরিস্থিতি দেশে বিরাজ করছে সেটিতে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি বাধা হিসেবে তারা দেখছেন এবং
নাইবে আমির যেমনটি বলছেন, কিছুদিন আগে পাবনায় তাদের দলীয় কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে যে হামলা এবং চাঁদাবাজি করা হচ্ছে, এটিকেও তারা কিন্তু দেশকে অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এজন্য তারা বর্তমান সরকারকে দৃঢ়তার সঙ্গে এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করার কথা বলছেন এবং সরকারের যে কোনো ধরনের কল্যাণমূলক কাজে তারা সরকারের সঙ্গে থাকবেন বলে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে আগামী সংসদ নির্বাচনে যাতে অবাধ সুষ্ঠু হয় সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য কিন্তু তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ছিল দর্শক, জানছিলাম ঐকমত্য কমিশনের সাথে জামায়াতের বৈঠকের খবর। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত করতে কাঠামোগত সংস্কার ও একাডেমিক ক্যালেন্ডারে তা অন্তর্ভুক্ত করার সুপারিশ জানিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সেডা মিলনায়তনে ছাত্র সংসদ নির্বাচন কাঠামোগত সংস্কার শীর্ষক আলোচনায় এই সুপারিশ জানিয়েছে সংগঠনটি। আলোচনায় গবেষণামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। সুপারিশে বলা হয়, নির্বাচনের তারিখ একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করতে হবে যাতে শিক্ষা কার্যক্রমের সঙ্গে কোনো সংঘাত না ঘটে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয় তারা যেন ক্যাম্পাসে দলীয় প্রভাব কমিয়ে আনে এবং ছাত্র সংসদের স্বায়ত্তশাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ক্যাথরিন সিসেল। আমরা চিন্তা করেছি যে এই গবেষণার মধ্য দিয়ে একটা কমন ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা যায় কিনা, যার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থী সংসদ নির্বাচনটা সারা দেশে সব ধরনের প্রতিষ্ঠানে, অর্থাৎ উচ্চশিক্ষার সব ধরনের প্রতিষ্ঠানের মধ্যেই একটা নিয়মিতভাবে এই গণতান্ত্রিক চর্চাটা করা যায়। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে দক্ষিণ নগর ভবন এলাকায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, বিক্ষোভ কর্মসূচিতে কি বলছেন সমর্থকরা এবং সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। ইশরাক হোসেনকে আদালতের রায়ে বিজয়ী ঘোষণার পর নির্বাচন কমিশন কিন্তু গ্যাজেট প্রকাশ করেছেন এবং গ্যাজেট প্রকাশেরও প্রায় 21 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো তার শপথ আয়োজন না করার কারণেই এর প্রতিবাদে কিন্তু গত 4 দিন ধরে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইশরাকের সমর্থকরা। আজও সেই বিক্ষোভ আমরা দেখেছি সকাল 9টা থেকে শুরু করে এখনো পর্যন্ত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা যে দাবিগুলো করছেন, তারা কিছুক্ষণ আগেই আমাদেরকে বলছিলেন যে অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে ইশরাক হোসেনের শপথ আয়োজন বিলম্বিত করছে এবং যার প্রতিবাদেই কিন্তু তারা এই কঠোর কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে এই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলনের মধ্যে নিয়ে তারা আবারও নগর ভবনে এসে শেষ করবেন, এমনটি তারা বলছেন। এবং আপনাদের যে ইশরাক হোসেনের যে গ্যাজেটটি নির্বাচন কমিশনের, তারপরে কিন্তু স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব শপথটি আয়োজন করার, এমনটি বলছেন এবং সেই শপথ আয়োজন বিলম্বিত করার প্রতিবাদে কিন্তু এই ইশরাকের সমর্থকরা তারা করছেন 4 দিন ব্যাপী। এবং আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, নগর ভবনের সামনে এই আন্দোলনের কারণে 3 দিন ধরে নগর ভবনের সব কার্যক্রম বন্ধ। নগর ভবনের প্রত্যেকটি প্রধান ফটকে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এই কারণে কিন্তু যারা নগরবাসী রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় এই আন্দোলন বিকাল 5টা পর্যন্ত চলার কথা রয়েছে। তারপরে হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে পরবর্তীতে তারা কি আন্দোলনের আরো ঘোষণা দেয়, সেই বিষয়ে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাকলি। দর্শক, জানছিলাম দক্ষিণ নগর ভবন এলাকার বিক্ষোভ কর্মসূচির খবর। রাজশাহীতে চলছে আমের ভরা মৌসুম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, রাজশাহীতে আম পাড়া শুরু হয়েছে কিনা এবং আমের বাজার দর কেমন দেখছেন? হ্যাঁ কাকলি, আমি এই মুহূর্তে আছি একটি আম বাগানে এবং আপনাকে যদি আমরা দেখাতে চাই তো আপনি দেখবেন যে এই বাগানে এখন পর্যন্ত আম পাড়া শুরু হয়নি। অর্থাৎ প্রশাসন যে ম্যাঙ্গো ক্যালেন্ডার এখানে ঘোষণা করেছে সেই ক্যালেন্ডার অনুযায়ী 15 মে থেকে গুটি জাতীয় আম পাড়ানোর কথা এবং
এই গুটি জাতের আম, যেটা সাধারণত নিম্নমানের আম হয়, সেই আমগুলো অলরেডি বাজারে আসতে শুরু করেছে। তবে রাজশাহী যে আমের আড়ত, সেখানে আমরা ঘুরে দেখেছি কোনো আড়তেই এখন পর্যন্ত আম উঠে নাই। কিছু কিছু মৌসুমি ফল ব্যবসায়ী তারা ভ্যানে করে গুটি জাতের আম বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে বিক্রি করছে, এবং এগুলোতে আমরা খোঁজ নিয়ে যেটা দেখেছি যে 1000 থেকে 1600 টাকা মন দরে এই আমগুলো বিক্রি হচ্ছে। আর ভালো জাতের আম, বিশেষ করে গোপালভোগ, এই আমটি প্রশাসনে বেঁধে দেওয়া সময় অনুযায়ী নামার কথা 22শে মে থেকে, আর তারপর 27শে মে থেকে নামবে হিমসাগর জাতের আম। অর্থাৎ এই ভালো মানের আম যদি কেউ খেতে চায়, সে ভোক্তাদেরকে আরও অপেক্ষা করতে হবে প্রায় 1 সপ্তাহ। আর আমরা খোঁজ দিয়েছি, রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় বাঘা উপজেলা থেকে। আমরা যেটা খবর পেয়েছি যে সেখানে তারাও বলছে যে ভালো জাতের আম যদি কেউ খেতে চায় তাদেরকে অপেক্ষা করতে হবে 7 দিন। তারা বলছে এখন স্থানীয় যারা গ্রামবাসী তারা এতটাই সচেতন যে যদি কেউ আমে স্প্রে করে কিংবা ফরমালিন দিয়ে আম পাকানোর চেষ্টা করে, কিংবা নির্ধারিত সময়ের আগে, প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগে যদি কেউ আম গাছ থেকে নামানোর চেষ্টা করে, তো সেই গ্রামবাসী প্রশাসনকে ফোন করে সে বিষয়গুলো জানায় এবং সেখানে প্রশাসন অভিযান চালায়। এ কারণেই আমরা দেখেছি যে আম চাষি এবং আম ব্যবসায়ীরা তারা প্রশাসনের যে বেঁধে দেওয়ার সময়, সেই বেঁধে দেওয়ার সময়টা তারা মেনে চলার চেষ্টা করছে। কাকলি। দর্শক, রাজশাহীর আমের বাজার নিয়ে জানাচ্ছিলেন সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। ঘণ্টাব্যাপী ঝড়ে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। স্থানীয়রা জানায় শনিবার সন্ধ্যা 7টা থেকে একটানা ঘণ্টাব্যাপী ঝড়ের তাণ্ডব চলে। প্রচণ্ড বাতাস ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার মুজিবনগর, আমঝুপি, শিবপুর ও মোনাখালী এলাকায় আমবাগান, কলাক্ষেত, মাঠের ধানসহ উঠতি ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ উপড়ে রাস্তাঘাটে পড়ে থাকায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৈদ্যুতিক তার ছেড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মৌলভীবাজারের মনু নদীর শহর প্রতিরক্ষা বন্যা নিয়ন্ত্রণে আরসিসি ফ্ল্যাট ওয়াল বাঁধ নির্মাণে চলছে ধীরগতি। নির্ধারিত সময় শেষ করে প্রায় 2 বছর পাড়ি দিলেও ঝুঁকিপূর্ণ 2.5 কিলোমিটার ফ্ল্যাট ওয়ালের মধ্যে শেষ হয়েছে মাত্র 600 মিটার। ফলে বর্ষার আগেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শেষ না হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। 2018 সালে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ উপচিয়ে সৃষ্টি হয় ভয়াবহ বন্যার। সে সময় নদীর 2 পারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হয় কোটি কোটি টাকার। এরপর মনু নদীর ভাঙন রোধে সরকার নদী শাসনের জন্য 996 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়। প্রকল্পের অধীনে 2021 সালের এপ্রিলে 72টি প্যাকেজের মাধ্যমে কাজ শুরু হয়। সেই প্রকল্পের কাজ 2023 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে 2026-এর জুন পর্যন্ত করা হয়। তবে এরই মধ্যে 2024 সালে উজানের ঢলে আবারও ভয়াবহ বন্যা দেখা দেয় পুরো জেলা জুড়ে। একবারে রোড বন্ধ আছিল, আমরা কেউ ব্যবসা করতে পারছি না। বান্ধের উপরে 2টা করে বসাতে হয়েছিল, কিন্তু তারপরে বন্যা হয়েছে, এভাবেই রয়েছে। এদিকে বাঁধের কাজ দ্রুত শেষ না হওয়ায় চিন্তার ভাঁজ নদী তীরের বাসিন্দাদের। পানিতে ঝুঁকিপূর্ণ আমরা বাঁচলাম না, কিন্তু ওয়ালটা হইতেছে না, খেনে আমরা জানি না। প্রতি বছরে আমাদের দোকানপাট বন্ধ থাকে, রাস্তাঘাট বন্ধ থাকে, রিক্স হয়ে যায়, এর বাদ দিয়ে কোনো সব ভাঙ্গা পড়তে পারে। নদীর পানি উঠে এদিকে বালু মাটি যাইতে সময় লাগতো না, বান ভাঙ্গিয়া। মনু নদীর ভাঙন রোধে বাঁধ পুনর্নির্মাণ, আরসিসি ফ্লাড ওয়াল নির্মাণ কাজ চলছে। তবে ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় প্রকল্পটি বাস্তবায়ন এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই অংশটা আমাদের পুনর্বাসন ধরা আছে প্রজেক্টের মধ্যে, কিন্তু এই আপনি জানেন যে এটা একদম পুরোটাই মূল ব্যবসা কেন্দ্রের মধ্যে অবস্থিত। এখানে অনেকগুলো দোকান ঘর রয়েছে, সেগুলোকে সেখানে কাজ বাস্তবায়ন করাটা খুব চ্যালেঞ্জিং বিষয়। উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকা মানুষের দাবি শহর প্রতিরক্ষা বাঁধ যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়। এনটিভি নিউজ ডেস্ক। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে তারা। সাম্য হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানায় আন্দোলনরতরা। তারা অভিযোগ করে ঘটনা 5 দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের বিষয়ে
কিছুই জানায়নি পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুনিদের বিচারের আওতায় না আনা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। সমাবেশে উপস্থিত হয়ে আন্দোলনে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ সময় রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এ ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে সাম্য হত্যা মামলার অগ্রগতি জানতে শিক্ষক শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে কিছুক্ষণ অবস্থান করেন। আমার ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে কোনো নিরপরাধ ব্যক্তি যেন ফেসে না যায়। আমার ভাই মারা গেছে, আমরা ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যাতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা রোড ম্যাপ দেখতে চাই, যেভাবে করে এটা নিরাপদ একটা, যেন আমাদের শিক্ষক শিক্ষার্থী সবার জন্য নিরাপদ হয়। সাম্যই বাংলাদেশের প্রতিনিধি, সাম্যর বিচার যদি না হয় শুধু আপনারা আমরা হারবো না, পুরো বাংলাদেশ হেরে যাবে। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব। চেষ্টা করছি পুলিশের সাথে সর্বত্র সহযোগিতা করতে। পুলিশকে আমরা ইতিমধ্যেই আমাদের তরফ থেকে আমাদের যে তথ্য আছে এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করেছি। শাহবাগের বিক্ষোভের আরো খবর জানাতে সেখানে আছেন সহকর্মী ফাহাদ মোহাম্মদ। তিনি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। ফাহাদ, সাম্য হত্যার অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের কি জানালো পুলিশ? লোপা, সাম্য হত্যার মামলার অগ্রগতি জানতে বেলা 1টার দিকে শাহবাগ থানার সামনে শিক্ষার্থী এবং শিক্ষকদের একটি দল শাহবাগ থানার সামনে আসেন এবং এই শাহবাগ থানার যে মূল গেটটি রয়েছে সেই গেটে তারা অবস্থান নেয় এবং একটি প্রতিনিধি দল পুলিশের সাথে দেখা করতে যায় এবং এখন থেকে ঠিক 20 মিনিট আগে তারা এখান থেকে বেরিয়ে যায় এবং তারা আমাদের সাথে খুব একটা কথা বলেননি এবং পুলিশের পক্ষ থেকেও কোনো একটা কথা বলেনি। তবে যতটুকু জানতে পেরেছি যে পুলিশ আরও 4-5 দিনের আশ্বাস দিয়েছে এবং এই আশ্বাসের এই 4-5 দিনের মধ্যে সাম্য হত্যার হত্যাকারীদের 3 জনকে ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং আরও যারা বাকি জড়িত রয়েছে পুলিশ ছাত্র এবং শিক্ষকদেরকে আশ্বাস দিয়েছেন যে অল্প কিছু দিনের মধ্যে বাকিদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। এবং আপনি জানেন যে বেলা 11:30টার সময় রাজু ভাস্কর যে পাদদেশে এই সাম্য হত্যার বিচারের দাবিতে একটি সমাবেশ হয়েছে এবং সেই সমাবেশে ছাত্র শিক্ষক সহ সবাই অংশগ্রহণ করেছেন এবং সেই সমাবেশে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে সেই সমাবেশে সংহতি জানিয়েছেন এবং তিনি সমাবেশে বলেছেন যে সাম্য হত্যার বিচার যত দ্রুত সম্ভব প্রশাসনকে, পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে করার জন্য এবং দলমতের ঊর্ধ্বে উঠে আসলে সাম্য হত্যার বিচারের দাবি তিনি জানিয়েছেন এবং তিনিও সেখান থেকে কিন্তু শাহবাগের এই আন্দোলনকারীদের সাথে শাহবাগে এসেছিলেন এবং এখানে ভিতরে কথাও বলেছেন পুলিশের সাথে। তো আমরা যেটুকু জানতে পেরেছি যে পুলিশের আশ্বাস আগামী কয়েকদিনের মধ্যে সাম্য হত্যার যারা এখনও গ্রেফতার হয়নি, হত্যাকারীদের এখনও যারা গ্রেফতার হয়নি তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে এবং শিক্ষার্থীদের পুলিশ সেটি আশ্বাসও দিয়েছে। এরপরই এখানকার যারা শিক্ষার্থীরা ছিল শাহবাগ থানার সামনে গেটের সামনে তারা এখান থেকে চলে যায়। লোপা, শাহবাগ থেকে জানাচ্ছিলেন ফাহাদ মোহাম্মদ। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার কথার মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর বনানীর নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশ তো একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে এই মুহূর্তে। বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করেছে, একটা ফ্যাসিস্টকে বিদায় করেছে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। মূলত দিশাই ছিল আন্দোলন। গত 10-15 বছর ধরে এই আন্দোলন একেবারে চূড়ান্ত পর্যায়ে সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। তারপর থেকে যে গণতান্ত্রিক অর্ডারের মধ্যে, প্রক্রিয়ার মধ্যে দেশটা যাবে, এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কিনা।
বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে কিনা। সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামীর বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরাফাত, বৈঠক সম্পর্কে আপনার কাছে নতুন কি তথ্য আছে? প্রথম পর্বের আলোচনার অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল 11টায় বৈঠক শুরুর পর বেলা 1:45-2টার দিকে মধ্যাহ্ন বিরতি দেয়া হয়েছে এবং মধ্যাহ্ন বিরতির এক পর্যায়ে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমাদেরকে একটি ব্রিফিং করেছেন এবং ব্রিফিংয়ে তিনি যেমনটি জানিয়েছেন, মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত তাদের যে বৈঠকটি হয়েছে সেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যে বিষয়গুলো মূলত অসমাপ্ত ছিল। তার মধ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশনের কাছে তারা একটি প্রস্তাবনা রেখেছেন। তারা যেমনটি বলছেন যে দুদকের যে কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড তদারকির জন্য একটি টাস্কফোর্স গঠন করার কথা বলেছেন, যেটি মূলত ওয়াচডগ হিসেবে কাজ করবে। এর পাশাপাশি তারা আরও একটি বিষয় প্রস্তাবনা রেখেছেন, যিনি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না, অর্থাৎ দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী দুটি আলাদা পদ তৈরি করার কথা তারা সুপারিশ করেছেন। এর পাশাপাশি এর আগেও তারা যেমনটি বলে এসেছিলেন যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, অর্থাৎ এক মেয়াদে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়টি বলেছেন। এবং আরেকটি বিষয় তারা গুরুত্বারোপ করেছেন, সেটি হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনার যারা রয়েছেন বিদ্যমান আইনে তারা অবসরে যাওয়ার পর তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় না। এজন্য বিদ্যমান আইনটি সংস্কারের মধ্য দিয়ে তারা অবসরে যাওয়ার পর যাতে তাদের যে সকল কর্মকাণ্ড সেগুলো তদন্তের মধ্য দিয়ে তাদেরকে শাস্তি আওতায় আনা যায়, এজন্য এই আইনটি তারা সংস্কার করার কথা বলেছেন। এর পাশাপাশি তারা যেমনটি বলছেন, তারা যে সংস্কার কমিশনের সাথে ঐক্যমতে আসতে চাচ্ছেন সেখানে মূলত তারা দল হিসেবে নয়, তারা দলের বাইরে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে তারা সুপারিশ করছেন যাতে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব করা হয়। এবং সংলাপের শুরুতে তারা যেমনটি বলেছিলেন যে দেশে বিরাজমান যে পরিস্থিতি আছে সেটি কিন্তু নির্বাচন বা ভোট গ্রহণের মতন পরিবেশ এখনও তৈরি হয়নি এবং তারা একটি শঙ্কা প্রকাশ করেছেন আগামীতে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা তারা নির্বাচন কমিশনের কাছে দাবি করছেন। সেই সাথে সরকারের প্রতি তারা সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে দৃঢ়তার সাথে তারা যাতে সকল পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারে সেটির তারা তাগিদ দিচ্ছেন এবং এতে তারা সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন থাকবে বলেও তারা জানিয়েছেন। এবং একই সাথে তারা বলছেন যে দেশের বিভিন্ন স্থানে যে লুটপাট এবং যে দখলবাজি চলছে এটির বিরুদ্ধেও কিন্তু প্রশাসন তেমনভাবে কিন্তু ব্যবস্থা নিতে পারছে না, যার ফলে তারা শঙ্কা প্রকাশ করছেন। সেই সাথে জামায়াতের আমির আরেকটি বিষয় বলেছেন, নির্বাচন কমিশনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তারা সেটিকে প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করছেন। তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরির জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেটি তারা নিচ্ছেন না এবং একই সাথে আরেকটি বিষয় বলেছেন যে কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটির রোডম্যাপ বা সময়সীমা ঘোষণা না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা বিরাজ করছে সেটি কাটিয়ে উঠতে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথাও কিন্তু তিনি বলেছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে ঐক্যমত কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠকের সর্বশেষ আপডেট। লোপা, আমরা জানছিলাম ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতের বৈঠকের খবর। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ করেছে তার সমর্থকরা। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের কারণেই শপথ পাঠ আয়োজন করছে না সরকার। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও চান অনেকেই। এদিকে চলমান আন্দোলনে আজও বন্ধ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম। কাল নগর ভবন ব্লকেট কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের। এ নিয়ে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের 21 দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান আয়োজন হয়নি এখনো। এরই প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ও ইশরাকের সমর্থকরা। তাদের দাবি, পরিকল্পিতভাবে শপথ অনুষ্ঠান বিলম্বিত করছে সরকার। এদিন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধেও স্লোগান তোলেন অনেকে। যারা গরিব
গড়িমসি করছে, সেটা আইন উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা। কারণ তারা আমাদের দাবি বা আমাদের নগরপিতাকে তার যোগ্য আসনে বসার জন্য বাধা সৃষ্টি করছে। ওনারা ইচ্ছা করে বিলম্ব করছে, নাহলে এটা বিলম্ব হওয়ার কোনো কথা ছিল না। যে এখানে কোর্টের রায় দিছে, কোর্টের রায়কে সম্মান জানিয়ে অবিলম্বেই এই শপথ গ্রহণের ব্যবস্থা করা উচিত। আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব না দেয়াকে চক্রান্ত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা তাদের। দুষ্কৃতিকারী এবং তাদের প্রেতাত্মা কিছু রয়ে গেছে প্রশাসনের মধ্যে, বর্তমান সরকারের মধ্যেও কিছু রয়ে গেছে। তারাই বাধাগ্রস্ত করছে জনগণের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করতে, তারাই বাধাগ্রস্ত করছে। কোন কারণে ইশরাক হোসেনের শপথে বাধা? নিঃসন্দেহে এটা উপদেষ্টা মণ্ডলীদের চক্রান্ত। চলমান আন্দোলনে স্থবির নগর ভবন, আজও প্রধান ফটকে ঝুলছে তালা, নেই কর্মকর্তা কর্মচারীরাও। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারের ইয়ামিন হত্যা এবং রাজধানীর মোহাম্মদপুরের আরেক হত্যা মামলার মোট ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সকালে তাদেরকে আদালতে হাজির করা হয়। গত ১৮ জুলাই সাভারের আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গুলিতে গুরুতর আহত আসহাবুল ইয়ামিনকে এপিসি থেকে ফেলে হত্যা করা হয়। আলোচিত ওই মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে ওই মামলায় মোট ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এদের মধ্যে রয়েছে পুলিশ সদস্য সোহেল, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ও জাকির হোসেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় ২ আসামিকে হাজির করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় খুব কাছ থেকে গুলি করে রাজু আহমেদ নামে এক কিশোরকে খুনের ঘটনায় সাবেক আনসার সদস্য ওমর ফারুকের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আজ মামলার শুনানির দিন ধার্য করে ট্রাইব্যুনাল। গাজীপুরে কারখানার পানি পান করে আজও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনায় ওই কারখানার আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুরের নাওজোর এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকরা জানান, ৬ তলা বিশিষ্ট কারখানায় অন্তত ৪,০০০ শ্রমিক কাজ করেন। সকালে কারখানায় প্রবেশ করে অনেকেই সরবরাহ করা পানি পান করেন। এর আধা ঘন্টা পর একে একে শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, পানিতে কোনো জীবাণু থাকায় শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ে। সবাই আশঙ্কামুক্ত, অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। এর আগে গতকাল পানি পান করে একই কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে তারা। সাম্য হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানায় আন্দোলনরতরা। তারা অভিযোগ করে, ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের বিষয়ে কিছুই জানায়নি পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুনিদের বিচারের আওতায় না আনা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। সমাবেশে উপস্থিত হয়ে আন্দোলনে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ সময় রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এ ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে সাম্য হত্যা মামলার অগ্রগতি জানতে শিক্ষক শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে কিছুক্ষণ অবস্থান করে। আমার ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে কোনো নিরপরাধ ব্যক্তি যেন ফেসে না যায়। আমার ভাই মারা গেছে, আমরা ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যাতে তার সর্বাত্মক শাস্তি নিশ্চিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা রোড ম্যাপ দেখতে চাই, যেভাবে করে এটা নিরাপদ একটা, যেন আমাদের শিক্ষক শিক্ষার্থী সবার জন্য নিরাপদ হয়। সাময়িক বাংলাদেশের প্রতিনিধি, সাম্যর বিচার যদি না হয়, শুধু আপনারা আমরা হারবো না, পুরো বাংলাদেশ হেরে যাবে। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, চেষ্টা করছি পুলিশের সাথে সর্বত্র সহযোগিতা করতে। পুলিশকে আমরা ইতিমধ্যেই আমাদের তরফ থেকে আমাদের যে তথ্য আছে এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে, সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করেছি।
শাহবাগে বিক্ষোভের খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী সাদরিনা খন্দকার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদরিনা, সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদল কি এখনো বিক্ষোভ করছে? আমি এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে ছাত্রদল কিন্তু দুপুর ৩টা থেকেই কিন্তু তারা এখানে এই শাহবাগের মোড়ে এসেছে এবং তার হত্যার বিচারের দাবিতে তারা এই শাহবাগের মোড়ের প্রান্তরটা অবরোধ করেছে। কিন্তু পুরোটা অবরোধ করলেও এই কিছু রাস্তা চলাচলের জন্য রেখেছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স চলাচলের জন্য। অন্যান্য মানুষদের চলাচল এমনি করছে। এই পুরো রাস্তা কিন্তু তারা অবরোধ করেছে। তারা বলছে যে সাম্য হত্যার যে 7 দিন হয়ে গেল তার মধ্যেও তারা বিচার পাচ্ছে না। পুলিশদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে নিজ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার তারা সুষ্ঠুভাবে তদন্ত করেনি এবং এই জন্য বলছে যে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও কিন্তু শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়। এজন্য তারা ছাত্রদল সহ কিন্তু সকাল থেকে বিভিন্ন শিক্ষার্থী সহ অন্যান্য দলও কিন্তু সাম্য হত্যার দাবি যে বিচারের যে দাবি সেই নিয়ে কিন্তু তারা আন্দোলন করছে এবং তারা বলছে যে এই ধরনের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না হবে এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত হত্যাকারীদের সুষ্ঠু হত্যাকারীদের বের করে বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাবে এবং এই রাজপথেই থাকবে। রাজপথে থেকে সাম্যর মতো এই যে বিভিন্ন যে শিক্ষার্থী সহ সাম্যর মতো যে মানুষদের সাধারণ শিক্ষার্থীদের যে সুষ্ঠু বিচার হয় না বিভিন্ন কারণে, এটা কেন হচ্ছে না তারা এই প্রশ্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং তারা দাবি জানাচ্ছে অতি দ্রুত সম্ভব সাম্যের হত্যার বিচার করতে এবং যারা হত্যা করেছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে। শাওন, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের যে তাদের যে সম্মতি তারা যে এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। দুপুরে নাটোরের নবাব সিরাজউদ্দৌলার সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের আমতলায় প্রতিবাদ সমাবেশে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান ছাত্রদল নেতারা। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে সাম্য হত্যাকারীদের বিচারের দাবিতে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে কলেজ শাখা ছাত্রদল। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় সম্পদ বিবরণী সহ বিভিন্ন সময় সম্পদের পরিমাণ গোপন করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা এবং তার পরিবারের অনেক সদস্যের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করা হয়েছে। আরও কয়েকটি মামলা অনুসন্ধানে রয়েছে। দুপুরে মৌলভীবাজারে দুদকের গণশুনানি অনুষ্ঠানে যোগদানকালে একথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতি যতটা কমিয়ে আনা যাবে বৈষম্য ততটাই কমবে। এ সময় পাসপোর্ট অফিস, বিআরটিএ সহ জেলার 59টি সরকারি দপ্তরের অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও 1টি বা 2টি মামলা অনুসন্ধানাধীন রয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ এবং শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচার কার্যক্রম আগামীকাল দুপুরের মধ্যে শেষ না হলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। দুপুরে প্রশাসনিক ভবনে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এ সিদ্ধান্ত জানান শিক্ষকরা। এর আগে তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন তারা। পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতি অভিযোগ করে, আইনের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে। এ কারণে
কুয়েটের শিক্ষা কার্যক্রম সংকটের মুখে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও একাডেমিক কার্যক্রমে এখনও ফেরেননি শিক্ষকরা। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিতের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানায় শিক্ষক সমিতি। রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী হত্যার ঘটনায় করা ২ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম SM আলাউদ্দিন এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে উভয় মামলার আসামি চিন্ময়কে একদিন করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। চিন্ময় কৃষ্ণ দাস নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় এজাহারভুক্ত আসামি। গত বছরের ২৫শে নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত নেতা এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ। হত্যা মামলাসহ পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। গ্রামাঞ্চলে বর্ষার বাহন কোষা নৌকা তৈরি আর বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে ভৈরবের বিভিন্ন এলাকার গ্রামীণ হাট বাজারগুলো। বর্ষাকালে হাওর বা নিম্নাঞ্চলে মানুষদের একমাত্র বাহন এই কোষা নৌকা। তাই বর্ষাকে সামনে রেখে ভৈরবের বিভিন্ন এলাকায় এই কোষা নৌকা তৈরির ধুম পড়েছে। নৌকা তৈরিকে কেন্দ্র করে ওইসব স্থানে গড়ে উঠেছে বেশ কিছু মৌসুমি সমিল। ব্যস্ততা ওইসব সমিলগুলোতেও। ভৈরব থেকে মোহাম্মদ মোস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট। ভৈরব শহরের কিছু অংশ বাদ দিলে পুরো এলাকাটি মূলত গ্রামাঞ্চল। হাওর ও ভাটি এলাকার প্রবেশমুখ হিসেবে পরিচিত মেঘনা, ব্রহ্মপুত্র, কালী নদী সহ অসংখ্য খালবিল নালায় বিধৌত ভৈরবের পল্লীর বাসিন্দাদের বর্ষায় নৌকা ছাড়া আর কোনো বাহন থাকে না। তখন অতি প্রয়োজনীয় বাহন বিভিন্ন কোষা বা ডিঙ্গি নৌকা। বর্ষায় পানি বৃদ্ধির সাথে সাথে এলাকার পথঘাট যখন তলিয়ে যায় তখন নৌকা ছাড়া যাতায়াতের আর কোনো বিকল্প ব্যবস্থা থাকে না। মাছ শিকারেও এ সকল নৌকার প্রয়োজন হয়। ফলে এ সময় নৌকার চাহিদা বেড়ে যায় বহুগুণ। প্রায় বাড়িতেই কোষা নৌকা আমরা একটা একটা করে কিনে রাখি। কিনে রাখলে পরে আমাদের ইনশাল্লাহ যাতায়াতের বিভিন্ন সাইডে যাওয়া আসার সুবিধা হয়। এই সিজনে অনেক নৌকার চাহিদা হয়, আমরা ওই নৌকার ঘাটগুলি আমরা সরবরাহ করে দিই। এই কোষা নৌকার চাহিদা মেটানোর কাজে নিয়োজিতদের তাই এখন যেন ফুরসত নেই। দিনরাত চলছে নৌকা তৈরির কাজ। ভৈরবের তৈরি এসব নৌকা স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে আশেপাশের বিভিন্ন এলাকায়। গুণগত মান ভালো এবং দামেও সাশ্রয়ী হওয়ায় বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে ভৈরবের নৌকার বেশ কদর বলে জানালেন ক্রেতা ও বিক্রেতারা। বিভিন্ন জায়গা নৌকাগুলি আসলেই পাবে, এই কারণে নৌকার চাহিদা পাবে। পানি আসলে আমাদের নৌকা বানানো হয় ১০০ বানানো হয় সবসময়। আমাদের নৌকার বাজার ৪,৫০০ থেকে ৬,৬০০ টাকা। ভৈরবের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা নৌকা তৈরির এলাকাগুলোতে নিয়মিত সমিলের পাশাপাশি এই মৌসুমে গড়ে ওঠে বেশ কিছু মৌসুমি সমিল। নৌকা তৈরিতে কাঠের চাহিদা বেড়ে যাওয়ায় ওইসব সমিলগুলোতে কাজের চাপ বেড়ে যায় বলে জানায় মালিকরা। NTV নিউজ ডেস্ক। সিলেটে শুরু হয়েছে ২ দিন ব্যাপী হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ৭০৬তম ওরস মোবারক। এ উপলক্ষে শাহজালালের দরগা এলাকায় সমবেত হয়েছেন ভক্ত অনুসারীরা। সকাল থেকে শুরু হয় মাজারে গিলাফ চড়ানো, চলে বিকেল পর্যন্ত। ২ দিনের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে জিকির আজকার, খতমে কুরআন। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ওরস মোবারক। রাজশাহীতে খাবার হোটেল এবং রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে নগরীর ফুতকিপাড়া এবং বড়কুঠি এলাকায় পদ্মাপাড়ের খাবার হোটেল এবং রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৫ মাস আগে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া পাউরুটি নষ্ট করে ফেলা হয়। এ সময় প্রথমবারের মতো সতর্ক করে দেয়া ২টি রেস্তোরাঁকে আর্থিক জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন। তারুণ্যের সমাবেশকে সফল করতে নেত্রকোনায় জেলা যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ছোটবাজার জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদল এই প্রস্তুতি সভার আয়োজন করে। জেলা ১০ উপজেলা এবং ৫টি পৌরসভার যুবদল ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ স্থানীয় যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সময় বক্তব্য রাখেন সমন্বয়ক ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। ২৮শে মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক সফল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারাই মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে তারাবো পৌর বিএনপির ও সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। এদিকে বিএনপি ঘোষিত সংস্কার কর্মসূচি ৩১ দফা উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে গ্রামীণ নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ফরিদপুর সদর উপজেলার চরমানায়ের ইউনিয়ন বিএনপির আয়োজনে ৩১ দফা বাস্তবায়ন এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। প্রয়োজনীয় সংস্কার এবং নদীতে খনন শেষে ৫ দিন পর আবারও চালু হলো চন্দ্রঘোনা রায়খালী নৌ রুটে ফেরি চলাচল। সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, নাব্যতা সংকটের ফলে কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার থেকে চন্দ্রঘোনা রায়খালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজ শেষ করে এবং ফেরির সংযোগ সড়ক সংস্কার করে ভোর থেকে এই নৌ রুটে ফেরি চলাচল আবার খুলে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার দ্রুত তদন্ত ও মূল হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদল। এর আগে একই দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। এদিকে সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আর সব আসামি গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফুলতির প্রতিবাদে ও মূল হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে রোববার বিকেলে রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ৩ দফা দাবি তুলে ধরেন ছাত্রদলের শীর্ষ নেতা। অনতিবিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব। এর আগে সকাল থেকেই সাম্য হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের দেয়া ৪৮ ঘন্টার আলটিমেটাম পার হলেও সাম্য হত্যার বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শাহবাগ থানা ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া সাম্য হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও উপাচার্য। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব। পুলিশ প্রশাসনের যদি সদিচ্ছা থাকে, যে সমস্ত মোটরসাইকেল যোগে তারা এসেছিল তাদেরকে বের করা খুব সময়ের বিষয় বলে আমার কাছে মনে হয় না। সহপাঠী হত্যার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। শহীদ শাহরিয়ার আলম সাম্যর বিচার পায় সেটা আমরা নিশ্চিত করে আসবো ইনশাআল্লাহ। কিন্তু যদি সোজা কথায় কাজ না হয়, আমরা জানি কিভাবে কাজ আদায় করতে হয়। সাম্য ন্যায় বিচার যতক্ষণ প্রতিষ্ঠিত না হচ্ছে আমরা সবাই মাঠে আছি। এদিকে সাম্য খুনের সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন তার সহপাঠী ও শিক্ষকরা। দুপুরে সচিবালয়ে ঢাবি উপাচার্যের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল প্রায় আধা ঘন্টার বৈঠক করে। বৈঠক শেষে অধ্যাপক হোসনে আরা বেগম জানান, জড়িতদের দ্রুত গ্রেফতারের ব্যাপারে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপে তিনি একথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সমসাময়িক রাজনৈতিক নানা প্রসঙ্গে সাংবাদিকদের সাথে নিজের বনানী কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে দেশে সংকট বেড়েই চলছে। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে
এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। ইমিডিয়েটলি রোড ম্যাপ ডিক্লেয়ার করে আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনে হতে হবে। সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কিনা। সংস্কার করে ঐক্যমতের ভিত্তিতে সব হবে, সরকার এমনটা বললেও ঐক্যমতটা আসলে কোথায় হচ্ছে তা কারো জানা নেই। করিডোর দেয়া নিয়েও প্রশ্ন আমির খসরুর। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। এগুলো কি জন্য তারা এদিকে সময় নষ্ট করছে এবং এইগুলো দেখিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে? তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে? কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা সংস্কার দেখতে চাচ্ছি না। বিএনপি সাংঘর্ষিক রাজনীতি চায় না জানিয়ে আমির খসরু বলেন, সরকার ক্রমেই যে আস্থা হারাচ্ছে তা দেশের জন্য দুর্ভাগ্য। এমন ভাব করছে অ্যাজ ইফ তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা তো উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এরকমই তো মনে হচ্ছে, তাই না? দলের নতুন সদস্য সংগ্রহের বিষয়ে ব্যক্তির সামাজিক গ্রহণযোগ্যতা বিচার করা হবে। সামাজিকভাবে তার কোনো গ্রহণযোগ্যতার সমস্যা আছে কিনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরির দিকে অগ্রসর হতে চায় জাতীয় ঐকমত্য কমিশন বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ পুরো সংস্কার প্রক্রিয়া এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ সম্পন্ন করে আইনি ভিত্তি দিতে প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। গত ২৬ এপ্রিল প্রথমবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের পর এদিন দ্বিতীয় দিনের মতো বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির নেতৃত্ব দেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার সকাল ১১টায় শুরু হওয়া এ বৈঠকে অমীমাংসিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এটাও স্মরণ করা দরকার যে আমাদের এই টেবিলে আসার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে। এই সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে ২-১ দিনের মধ্যেই আলোচনা শেষে শীঘ্রই দ্বিতীয় পর্বের বৈঠক শুরু করবে কমিশন। আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী ২-১ দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। জামায়াতের নায়েবে আমির বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র চলছে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে দলটি। এখনকার যে ঐকমত্য হবে সেটার জন্যই আমরা গণভোট চাচ্ছি। আমরা আর একটা কিছু চাচ্ছি যে কেয়ারটেকার সরকারের অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। যে কেয়ারটেকার প্রধানের জন্য একটা সার্চ কমিটি হবে, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি, বিরোধী দলীয় প্রধান যিনি থাকবেন পার্লামেন্টে তিনি, এবং প্রধান বিচারপতি। দুদক ও নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে তাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেয়া হয়েছে বলেও জানান মোহাম্মদ তাহের। তারা বলছেন এই বিশেষ অপরাধে একটি বিশেষ সময়ের ভিতরে যে অপরাধটা হয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে ২,৩০,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। সকালে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, এবার এডিপিতে স্থান পাচ্ছে না জনতুষ্টি ও অপচয়মূলক আর মেগা প্রকল্প। সেলিম মালিকের রিপোর্ট। প্রতি বছরের বাজেটের আগে আগের বছরের তুলনায় কয়েক হাজার কোটি টাকা বাড়িয়ে শত শত ছোট বড় ও মেগা প্রকল্প ভিত্তিক উন্নয়ন বাজেট বা এডিপি ঘোষণা করত হাসিনা সরকার। তবে স্বল্প সময়ের জন্য আসা অন্তর্বর্তী সরকার হাঁটছে ঠিক তার উল্টো পথে। বাজেট বাড়িয়ে নয়, বরং চলতি বছরের তুলনায় ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে আগামী বাজেটের জন্য ২,৩০,০০০ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দিল সরকার। অনুমোদিত এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে সহায়তা আসবে ১,৪৪,০০০ কোটি টাকার, বৈদেশিক ঋণ নেওয়া হবে ৮৬,০০০ কোটি, আর মন্ত্রণালয়গুলো অর্থায়ন করবে আরও ৮,৫৯৯ কোটি টাকা। বাজেটকে
আমি যদি বলি ছোট করছি, ছোট ঠিক না, বাস্তবসম্মত করছি, কিন্তু যতটুকু বাস্তবায়ন করা যায়। এখন তো আমরা বুঝে গেছি যে বাস্তবায়নের সমস্যাগুলো কি। আগামী অর্থ বছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে গণপরিবহন ও যোগাযোগ খাত প্রায় 60,000 কোটি, বিদ্যুৎ ও জ্বালানি খাত 32,000 কোটি টাকার বেশি, শিক্ষা খাত পেয়েছে প্রায় 30,000 কোটি টাকা। এছাড়া স্বাস্থ্য খাত বরাদ্দ পেয়েছে 18,148 কোটি টাকা। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর একটা দাবি আছে, সেটা কিছুটা করা হচ্ছে। স্বাস্থ্য খাতে পরিচালন ব্যয় এখন হয়তো অত দৃশ্যমান হবে না, অর্থ বছরের শেষের দিকে হয়তো স্বাস্থ্য খাতের পরিচালনা ব্যয় বাড়বে। উপদেষ্টা জানিয়েছেন, এবার মোট প্রকল্প নেওয়া হয়েছে প্রায় 1100টি, এর মধ্যে বরাদ্দহীন পাইপলাইনে থাকবে প্রায় 900টি প্রকল্প। বাজেটে তো আলাদাভাবে আছেই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য আমদানিতে দেশটির নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না উল্লেখ করে কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো। বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া, এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয়, আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারবো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে তাকে আসামি করা হয়েছে। থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানায় হস্তান্তর করে। সেখান থেকে নুসরাত ফারিয়াকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ফারিয়া আটক নাকি গ্রেফতার জানতে চাইলে ডিবি পুলিশ জানায়, তার বিরুদ্ধে যে মামলা রয়েছে সেখানে তার সংশ্লিষ্টতা কতটুকু সেটি পর্যালোচনা করার পর গ্রেফতারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিক্ষোভ করেছে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। বিনিয়োগকারীরা অভিযোগ করেন, বিএসইসি চেয়ারম্যান সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুরোপুরি ব্যর্থ। এই কমিশন বাজারের গতি ফেরাতে পারেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজারে স্বস্তি ফেরানোর যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটিও তিনি নষ্ট করেছেন বলে অভিযোগ করেন তারা। 48 ঘন্টার ভেতর পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না পাওয়ায় চলমান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিকেলে জাতীয় রাজস্ব ভবনের সংবাদ সম্মেলনে একথা জানান উপকর কমিশনার সঞ্জিতা খানম। বলেন, আগামী মঙ্গলবার অর্থ উপদেষ্টা এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক আহ্বান করলেও তারা সুনির্দিষ্ট কোনো বার্তা না পাওয়া পর্যন্ত কলম বিরতি কর্মসূচি চালিয়ে যাবেন। এনবিআরকে বিলুপ্ত করে আলাদা দুটি বিভাগ চালু করার সিদ্ধান্তের প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো এদিন কলম বিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, এনবিআর বিলুপ্ত নয়, বরং সরকারি এই সংস্থাটিকে স্বতন্ত্র ও শক্তিশালী রেখে রাজস্ব খাতে সংস্কার করতে হবে। তারা বলছেন, সংস্কার হতে হবে বাস্তবমুখী এবং অংশীজন সহ কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা এবং অভিজ্ঞতার মূল্যায়নের ভিত্তিতে। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি অর্থ উপদেষ্টা মহোদয় এনবিআর কর্মকর্তাদের সাথে আগামী মঙ্গলবার বিকেল 3:30 মিনিটে আলোচনায় বসবেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পায়নি। তাই আমাদের কর্মসূচি আগামীকাল 9টা থেকে 3টা